31 লাখের বেশি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি যদি একটু মেহেরবানি করে একটা লোন স্যাংশন করতেন, লবণগুলা যদি একটু ফ্রি দিতেন, তাহলে আমাদের এই 31 লাখ চামড়া যেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে সেখান থেকে কি আমরা উদ্ধার হতে পারতেন না? লবণ দেয়া হয়েছে মাননীয় স্পিকার। আমরা প্রায় 17,60,00,000 টাকার লবণ বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। এইবারের কুরবানিতে আমাদের টোটাল 96,67,418টি কুরবানি হয়েছে শুধুমাত্র গরু। এরপরে মহিষ হয়েছে প্রায় 23%, আর এটা ছাগল যেটা বলা হয় আমাদের কালো ছাগল, সেটাও প্রায় 27.9% কুরবানি হয়েছে। তো কুরবানির আগেই আমরা দেখেছি প্রত্যেকবার ব্যাংক থেকে চামড়া ব্যবসায়ীদেরকে একটা লোন দেওয়া হতো এবং গভর্নমেন্ট থেকে লবণও সাপ্লাই দেওয়া হতো। এবং আমরা আমাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি চামড়ার ব্যবসায়ী, চামড়ার গুদাম সবচেয়ে বেশি আছে যেটা সাভারের আগে। তো আমি মাননীয় মন্ত্রীকে যেটা জিজ্ঞাসা, এখন 31 লাখের বেশি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি যদি একটু মেহেরবানি করে একটা লোন স্যাংশন করতেন, লবণগুলা যদি একটু ফ্রি দিতেন, তাহলে আমাদের এই 31 লাখ চামড়া যেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে সেখান থেকে কি আমরা উদ্ধার হতে পারতেন না? আপনার মতো এইরকম বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে আমি যতটুকু জেনেছি আপনি ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই কুরবানির আগে 31 লাখ এই চামড়াগুলো যদি আমরা বাঁচাতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশে চামড়া শিল্পের দেশ 10 ফেসিবাদের সময় হয়েছে, আমাদের বর্তমান নতুন সরকারের আমলে আমরা একটা উন্নতি লাভ করতে পারতাম না? মাননীয় মন্ত্রীকে আমি জানতে চাই, 31 লাখ চামড়া বাঁচানোর ক্ষেত্রে কেন পদক্ষেপ নেওয়া হলো না এবং ঋণ কেন বরাদ্দ হলো না ব্যবসায়ীদের জন্য, আর সরকারিভাবে কেন লবণ বরাদ্দ করা হয় নাই? এটাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আশা করি উত্তরের পরে কাঠগড়া থেকে রেহাই দিবেন মাননীয় সদস্য। প্রথম হলো লবণ দেয়া হয়েছে মাননীয় স্পিকার। আমরা প্রায় 17,60,00,000 টাকার লবণ বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি এবং তার আগে আমরা জেলা এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি মাদ্রাসার মুহতামিম শিক্ষকদের ডেকে, কিছু সংখ্যক সিলেক্ট বেসিসে শিক্ষক এবং মুহতামিমদের ডেকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা প্রায় 8 লক্ষ লিফলেট তাদের কাছে দিয়েছি যে কি উপায়ে চামড়াগুলি সংরক্ষণ করতে হবে। আচ্ছা, যে কারণে আপনার পরিসংখ্যানের সাথে আমার প্রাপ্ত পরিসংখ্যানের যদিও একটু অমিল আছে, আমাদের কাছে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী 1,01,00,000 পশু জবাই হয়েছে এইবার কুরবানির ঈদে। এই 1,01,00,000-এর মধ্যে আমরা প্রায় 70 লাখ চামড়া সংরক্ষণ করতে পেরেছি সারা দেশে। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে মাননীয় স্পিকার, চামড়া যদি স্কিলফুলি পশুর গা থেকে খুলে নেওয়া হয় এবং এটা যদি নির্ধারিত সময়ের মধ্যে লবণ মাখানো হয়, তাহলে পরবর্তী ধাপের যারা ট্রেডার তাদের কাছে এটার কদর আছে। চামড়া যদি পচে যায় সেটার তো কোনো ভ্যালু নাই। তো যে চামড়াগুলি ঠিকমতো পশুর গা থেকে খুলে নেওয়া হয়েছে এবং যেটা সময় মতো লবণ মাখানো হয়েছে, দ্যাট গট এ ভ্যালু। এখন এটা একটা তর্কের বা প্রশ্নের বিষয় হতে পারে, ডিবেটের বিষয় হতে পারে যে মূল্য আমরা ধার্য করেছি সেই মূল্য তারা পেয়েছে কিনা। মাননীয় স্পিকার, এটা তো বুঝতেই পারেন, এটা তো বাজার অর্থনীতি। মূল্য আপনি যাই নির্ধারণ করে দেন, আপনি মার্কেটের এফিসিয়েন্সি যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে সেই মূল্যটার কার্যক্ষেত্রে সেটার প্রয়োগ হবে। তো মূল্য কম বেশি হয়েছে, কিন্তু আউট অফ 1,01,00,000 এই পরিমাণ চামড়া সংরক্ষণের তথ্য আমাদের কাছে আছে, যার মধ্যে 30-35 লাখের মতো চামড়া ইতিমধ্যে সাভারটিয়ানা ঋতু চলে এসেছে। আচ্ছা, আর যে সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি তার মধ্যে একটা লবণের কথা বললাম, প্রচারণার কথা বললাম, লিফলেটের মাধ্যমে প্রচার হয়েছে, টিভির এডের মাধ্যমে প্রচার হয়েছে পূর্ববর্তী 7 দিন। আচ্ছা, তারপরে মাননীয় স্পিকার, আমরা একসাথে সব চামড়া চলে এসে সাভার ইটিভি যেন ওভারলোডেড না হয়ে যায়, সেই জন্য জেলা প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুরবানির ঈদ পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত কোনো চামড়াবাহী ট্রাক যেন ঢাকায় আসতে না পারে সেটি কম বেশি আমরা
এনশিওর করেছি, যাতে এই সময়ের পরে সংরক্ষিত চামড়াগুলি যদি আসে তাহলে সাভার ট্যানারির উপর অহেতুক বেশি লোড হবে না। এইভাবে মাননীয় স্পিকার আমরা চেষ্টা করেছি, চামড়া যদি ধরে রাখা যায়, যেটা ধরে রাখা গিয়েছে, তাহলে যে ট্যানারি আমাদের আছে যতটুকু কমপ্লায়েন্ট না, কিন্তু এগুলি প্রসেস করা সম্ভব এবং সেটা চামড়াজাত পণ্যে রূপান্তরিত করা সম্ভব। আর যে কার্যপদ্ধতির কথা আমরা বললাম, আগামী দিনে এগুলির বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আপনার এই উদ্বেগও থাকবে না এবং এটির ফলাফল বাংলাদেশ দীর্ঘদিন উপভোগ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। লোনের কথা, মাননীয় স্পিকার, এখন যে পরিস্থিতি এবং কমপ্লায়েন্ট যে কয়টি ট্যানারি কমপ্লায়েন্ট, তারা ফিনান্সিয়ালি সলভেন্ট। এর বাইরে আমরা যদি একটা মেসিভ আকারে বাজারে টাকা ছাড়তাম, আমাদের কাছে মনে হয়েছে যে এটা প্রপার রিটার্ন আসার সুযোগটা কম ছিল, এটা আননেসেসারি একটা ম্যানিপুলেশন ক্রিয়েট হতো এবং এই টাকাও আদৌ ব্যাংকার ফেরত পেত না। তো মার্কেটটা যেন অহেতুক টাকা ছাড়ার মাধ্যমে নষ্ট না হয়, সেজন্য আমরা উপকরণ দিয়েছি, কিন্তু এই টাকার পদক্ষেপে যাইনি। এটা একটা সুচিন্তিত পদক্ষেপ ছিল, লবণ দিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এর আগেও আমাদের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনি এই ব্যাপারে একটা নোটিশ দেবেন, আর এখানে কোনো বিতর্কের অবকলন করার প্রয়োজন নাই। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেয়। স্পিকার, এই দেশে সরকারি দলের যেমন সমাবেশ করার অধিকার আছে, বিরোধী দলের এই একই ধরনের সমাবেশ করার অধিকার আছে এবং সেই অধিকারের জায়গা থেকেই জুলাই মাসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। গতকাল আমাদের উদ্বোধনী সেশন ছিল। গতকাল রাতের বেলা আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, আমি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সাভারে গিয়েছিলাম, একটা সমাবেশে উপস্থিত হয়েছিলাম। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে আমরা স্টেজে ওঠার আগেই সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, সেখানে বিদ্যুৎ আর থাকে না। আমরা বিদ্যুতের জন্য যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে আমরা সমর্থ হয়ে উঠতে পারি নাই এবং সেখানে যখন বক্তব্য চলছিল, হঠাৎই সেই সমাবেশে যারা শ্রোতারা আছেন তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন, সেখানে রক্ত ছড়িয়ে পড়ে এবং তারপরে সেখানে ধোঁয়া উঠে যায় এবং আমাদের ওখানে যারা শ্রোতারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আমরা সমাবেশ সংক্ষিপ্ত করে আমরা থানায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা যখন বিরোধী দলে আমরা যারা আছি, এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। যারা জুলাইয়ের পতিত শক্তি আছে তারা নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে। এর আগেও আমাদের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে, তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি, সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এখানে থাকতেন তার কাছেই জানতে চাইতাম, কিন্তু যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত নাই, এই কারণে আপনার মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা জানতে চাই যে কেন বিদ্যুতের লাইন বন্ধ থাকলো সেই সময়টাতে, এবং এই যে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী যারা আছে, এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে, তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা, সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনি এই ব্যাপারে একটা নোটিশ দেবেন, আর এখানে কোনো বিতর্কের অবকলন করার প্রয়োজন নাই। আইনমন্ত্রী দাঁড়িয়েছেন, আইনমন্ত্রী কিছু বলতে চান? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়, উনি দেশে নাই।
আইনমন্ত্রী বলতে চান? আচ্ছা বলুন। স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনি কিভাবে বলবেন? আইন তো ভালোই আছে। জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত নাই, ওনার পক্ষেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।